আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসোল্ডেড 13 মুভির শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখনি তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে যদি কিছু শেখার থাকে সেটা আমরা ভিডিওটি দেখে গল্পের শেষের দিকে আলোচনা করব। তাহলে চলুন মূল গল্পে ফিরে যাই। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম তখন রাতের বেলা কাজ করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছে। এরপর সকালবেলা জোনাকি তার জন্য খাবার নিয়ে আসে এবং তপনের বাকি কাজগুলো সে করতে থাকে। ঘুম থেকে উঠে দেখে জোনাকি কাজ করছে। তপন তখন তাকে কাজ করতে নিষেধ করে, কিন্তু জোনাকি তার কথা শুনে না। সে বলে, ভেতরে খাবার আছে, খেয়ে নিন। তারপর তপন যখন খাবার খাচ্ছিল তখন জোনাকি তার মায়ের জমানো কিছু টাকা তপনকে নিয়ে দেয় আর বলে এগুলো নাকি তার মা তার বিয়ের জন্য জমাতে শুরু করেছিল। অবশ্য বেশি টাকা নয়, কিন্তু এতে তাদের কয়েকদিন চলে যাবে। কিন্তু তপন তাকে ওই টাকাগুলো রেখে দিতে বলে। আসলে তপনে এই দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র একটা মামা ছিল, যে নাকি কখনোই তপনের তেমন একটা খেয়াল রাখেনি। কিন্তু আজকের এই ঘটনা শুনে তার একমাত্র আত্মীয় হিসেবে তিনি তপনের সাথে দেখা করে আর তাকে কিছু টাকা দেয়। কিন্তু জোনাকি যেন এখনও নিজের কষ্টটাকে চেপে রাখতে পারছে না। তপন তাকে দুপুরের খাবার খেয়ে নিতে বলে। এরপর সে বের হয়ে যায় একটা কাজ খুঁজতে, কিন্তু সে যেখানেই যায় কোথাও তাকে রাখা হয় না, কারণ এমনিতেই তার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়ে গিয়েছে। তাই সবাই তাকে অলক্ষণে বলে সেখান থেকে বের করে দিচ্ছে। তাই কোথাও কোনো কাজ না পেয়ে তাকে আবার ফিরে আসতে হয় জোনাকিদের ঘরে। ছোট্ট একটা চৌকি ছিল, সেটা জোনাকির মা তাদেরকে দিয়ে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখনও অনেকটা দূরত্ব। পরদিন সকাল হলে তপন আবারও তার ভাঙা সাইকেলটা নিয়ে একটা কাজ খোঁজার জন্য বের হয়। এবার সে গ্রাম থেকে কিছুটা দূরে এসেছে, তাই এখানে কথা বলার পর একসময় তার কাজটা ফাইনাল হয়। কিন্তু তখনই যেই ছেলেটা তাকে কাজের জন্য আসতে বলেছে সেই ছেলেটা তাকে ডাক দেয় আর বলতে শুরু করে, তোকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। ও আচ্ছা, তুই ওই পোলা যে মায়ালয়া ধরা খেয়েছিলি। কিন্তু তবুও তপন শান্ত থাকার চেষ্টা করে। তবে যখনই ছেলেটা বলে ওঠে, ভালো একটা মাল পাইছস রে, তখনই সে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। অর্থাৎ এবারও তার কাজটা আর হলো না। কিন্তু গ্রামের একটা ছেলে তার সমস্যা বোঝে, ছেলেটা তাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। সে বলে, আমি তোমার সম্পর্কে সবই জানি, এটাও জানি তোমার কাজের খুবই প্রয়োজন, তাই তোমাকে কাজটা দিলাম। মন দিয়ে কাজ করো, তাহলে সামনে থেকে বেতন বাড়িয়ে দেব। রাতের বেলা জোনাকির মা জোনাকির সাথে দেখা করতে আসে। সে তাদের জন্য খাবার নিয়ে এসেছে। সেখানে খাবার খাওয়ার সময় জোনাকির মা তাদের দুজনকেই বলে, দোস্ত তোরা করছিস, ওই বেহায়া দুটোকে পাহারা দিতে কিসে লেগে গেছিলি? এখন যাই হোক, বিশ্বাস কর, যা হয় ভালোর জন্যই হয়। তোরা একলগে মিলামেশা থাক, এটাই আমার লেগে অনেক। তখন তপন তাকে জানাই, আপনি চিন্তা করবেন না, আমি জোনাকিরে ভালো রাখমু। একটা কাজ পাইছি, কালকে থেকে কাজে যামু। যা শুনে জোনাকির মা কিছুটা স্বস্তি পায়, কিন্তু এখনও জোনাকি আর তপন দূরে দূরেই থাকে। এভাবে কাজ করতে করতে একটা মাস পার হয়ে যায়। তপন যেখানে কাজ করত সেখানে এখন সে নিজের ভালোই উন্নতি করেছে। আজকে সে তার প্রথম বেতন নিয়ে বাজার করে বাড়ি ফিরেছে। জোনাকিও তার এই জীবনে মানিয়ে নিতে শিখে গিয়েছে। এখন যেন তার সেই অভিযোগগুলো পূরণ হয়ে গিয়েছে। সে এখন এক দায়িত্বশীল স্ত্রীর মতো তপনের ঘর দেখে রাখে। সকালবেলা জোনাকি যখন গোসল করছিল তখন তপন তাকে বিদায় জানিয়ে কাজে চলে যায়। তপন আজকে ভুল করে নিজের খাবারটা রেখেই চলে গিয়েছে, তাই আজকে জোনাকি নিজে তার খাবার দিতে আসতে যায়। আর আজকে এই প্রথম তপনকে এভাবে রোদের মধ্যে কাজ করতে দেখে জোনাকি কিছুটা কষ্ট পায়, কারণ তপন এগুলো তার জন্যই করছে, নয়তো তার একার চলার জন্য তাকে এতটা কষ্ট করতে হতো না। জোনাকি তাকে খাবার দিতে এসেছে। তাছাড়াও তাদের ছোটোখাটো কথাবার্তায় বোঝা যায় তারা একে অপরকে কেয়ার করতে শিখে গিয়েছে। সেদিন তপন বেশ শান্তিতেই নিজের দুপুরের খাবারটা খেয়ে নেয়। তার কয়েকদিন পর এক রাতের বেলা আবারও জোনাকি চৌকির ওপরে আর তপন নিচে একটা পাটি বিছিয়ে ঘুমিয়েছিল। আর এতদিনে জোনাকি এখন তপনকে কিছুটা অ্যাকসেপ্ট করে নিতে শুরু করেছে। নিচে তপনকে মশা কামড়াচ্ছিল বলে জোনাকি তাকে উপরে এসে শুতে বলে, কিন্তু তপন তাকে নিষেধ করে দেয়, কারণ বিষয়টাতে সে নিজেও কিছুটা আনকমফোর্ট ফিল করছিল। কিন্তু জোনাকি জানায় তার নাকি সমস্যা নেই। তাই আজকে ওই প্রথম তারা একই বিছানায় সময় কাটাচ্ছে, কিন্তু দুজন এখনও একে অপরের প্রতি পুরোপুরি ফ্রি হতে পারেনি। পরের দিন সকালে দুজন তাদের ঘরের পাশেই বসেছিল। আজকে তপন ছুটি পেয়েছে। তখন জোনাকি তার স্কুলে থাকাকালীন কিছু বিষয় তাকে বলতে শুরু করে, যাতে বোঝা যায় সে এখনও তার লেখাপড়াটা চালাতে যায়। তাই তপন সেদিন তাকে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে। কিন্তু প্রিন্সিপাল তাদেরকে জানিয়ে দেয় জোনাকিকে নাকি সে নিজের স্কুলে রাখবে না, এতে তার স্কুলের নাম খারাপ হবে, এমনকি তার বাচ্চাদের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে। তাছাড়াও প্রিন্সিপালের সাথে কথা বলে বাহিরে বের হওয়ার সময় স্কুলের কিছু পোলাপান সেখানে জোনাকিকে নিয়ে কিছুটা ডাবল মিনিং কথা বলতে শুরু করে, যার কারণে জোনাকি খুবই কষ্ট পায়। সে জেদ করে বলে, আমার আর স্কুল দরকার নেই, আমি এভাবেই ভালো আছি। জোনাকি নিজেকে অপয়া বলে দোষ দিতে শুরু করে।
তাই সেদিন রাতের বেলা তপন জোনাকিকে তার নিজের গল্প বলতে শুরু করে, যে তার জীবনটা কত বড় একটা অপয়া। ছোট থাকতে সে নিজের বাবাকে দেখেছে তার বাবা প্রতিদিন পরিবারে অশান্তি করত, এমনকি নেশা করা টাকার জন্য তার মাকে মারত। এমনকি ছোটখাটো বিষয় নিয়ে সে মা ছেলে দুজনের ওপরই প্রত্যেক দিন চড়াও হতো। এমনকি খাবার খাওয়ার সময় সে খাবারটা মাটিতে ফেলে দেয়। বুঝতেই পারছেন, কোনো কিছুর বাজে নেশা থাকলে সেই নেশা মানুষের জীবনকে কোথায় নিয়ে যায়, আর সেটার ইফেক্ট তার পরিবারে এসে পড়ে। কিন্তু একদিন হঠাৎ অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়, আর তার কিছুদিন পর তার মাও এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সে ছোট্টকাল থেকে সে এতিম হয়ে পড়ে। কাছের বলতে শুধুমাত্র ওই মামা ছিল, কিন্তু তার বাড়িতেও কখনো তার ঠাঁই হয়নি। দুনিয়াতে আপন বলতে নাকি তার কেউই নেই। তখন জোনাকি এই প্রথম তাকে কাছের মানুষের মতো বলে, আমি তো আছি। জোনাকি আজকে প্রথম তপনকে নিজের স্বামী হিসেবে মেনে নিল, আর আজকেই প্রথম তারা একে অপরের কাছাকাছি আসে। এরপর থেকে তাদের এই ছোট্ট সংসারে আলাদা একটা ভালোবাসার আগমন ঘটে। সময় যেতে যেতে তাদের ভেতর ভালোবাসার অনুভূতি আরও গাঢ় হয়। এখানে গান বাজতে থাকুক, আমরা কিছু ভালোবাসার সিন দেখে নেই। সো এইভাবে তাদের দিনগুলো কেটে যেতে থাকে। একদিন সে তার স্ত্রীকে একটা শাড়ি গিফট করে। তো এভাবেই সিন সামনের দিকে এগোতে থাকে। এখন তারা বেশ একে অপরের আরও কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে এখন আর জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। জোনাকি এখন তপনের সাথে হাসি খুশি থাকতে শিখে গিয়েছে। তাদের এই পাওয়া না পাওয়ার সংসারে এখন অন্তত ভালোবাসার কমতিটা নেই। এভাবেই আরও অনেকগুলো দিন কেটে যায়। হঠাৎ একদিন জোনাকির শরীর খারাপ করলে তপন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তারা জানতে পারে জোনাকি আসলে অন্তঃসত্ত্বা। তাদের পরিবারে এক নতুন সদস্য আসতে চলেছে, যে বিষয়টা তাদের দুজনকে আরও অনেকটা খুশি করে তোলে। তারা খুব সুন্দরভাবেই নিজেদের জীবন কাটাচ্ছিল। পাশাপাশি তপন নিজের কাজটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, যেখানে সে এখন বিভিন্ন কনস্ট্রাকশন লেভেলের জিনিসপত্র অপারেট করে। তারা এখন আর্থিকভাবেও কিছুটা সচ্ছল হয়েছে, তাই নিজেদের ঘরটাকে তারা মেরামত করে নেয়। এভাবেই সময় যেতে যেতে তপন নিজেদের জন্য আরও কিছুটা টাকা জমিয়ে নিয়েছে, আর সেগুলো দিয়ে সে ছোট্ট একটা পিকআপ ভ্যান কিনে নেয়। অবশ্য গাড়িটা নতুন নয়, কিন্তু অল্প টাকার ভেতরে অনেক ভালো, আর তার এই সিদ্ধান্তে জোনাকি খুবই খুশি। কিন্তু গাড়ির নম্বর প্লেটে লাস্টের 4টা ডিজিট 1313 বলে তার কিছুটা অন্যরকম লাগে, কারণ জোনাকি এই 13 সংখ্যাটাকে অপয়া মনে করে। কিন্তু কেন এই সংখ্যাটাকে তারা এরকম অপয়া মনে করে, সেই বিষয়টা পুরো গল্পে কোথাও বলা হয়নি। যদি কেউ এই বিষয়টা জেনে থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন। আজকে তাদের বিয়ের প্রায় 8 মাস হয়ে গেল। সেখানে তাদের বাসার সামনে দিয়ে একটা ছেলে সবজি নিয়ে যাচ্ছিল। ছেলেটা সবজি কিনতে বললে তপন জানিয়ে দেয় না, তাদের লাগবে না। কিন্তু ছেলেটার উদ্দেশ্য আসলে কিছুটা খারাপ ছিল। সে জোনাকিকে নিয়ে কিছু ডাবল মিনিং কথা বলতে শুরু করে, যার কারণে একসময় তপন তাকে রেগে গিয়ে জুতো ছুঁড়ে মারে। কিন্তু তখনই জোনাকি আবার অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাদের দুজনকে জানায় আসলে এই সময়টাতে জোনাকির শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে পুষ্টিজাতীয় খাবার খেতে হবে, আর তার অভাবের কারণেই সে দুর্বল হয়ে পড়েছিল। সেদিনই জোনাকির মা জোনাকিদের নতুন গাড়ি কেনার বিষয়টা জানতে পেরে তাদের সাথে দেখা করতে আসে। আর সেখানে তপন আর জোনাকি কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না যে কিভাবে জোনাকির মাকে তারা খুশির খবরটা দেবে। জোনাকির মা এখনও জানে না যে সে নানি হতে চলেছে। কিন্তু একসময় তপন তাকে কোনো রকমে ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেয়, যার কারণে সেও খুব খুশি হয়। কারণ তার মেয়ের এই সংসারটা একটা দুর্ঘটনায় তৈরি হলেও তার মেয়ে এখন খুব ভালো আছে। হয়তোবা তপনের থেকে ভালো ছেলে সে তার মেয়ের জন্য জোগাড় করতে পারত না। তারপর এভাবেই তাদের দিন চলতে থাকে। তারা দুজনে একে অপরের সাথে খুব ভালো আছে। আর সেখান থেকে ঘটনা সোজা 8 মাস সামনে চলে যায়। তাদের সেই ভাঙা ঘরটা এখন তারা ইট দিয়ে বাঁধিয়ে ফেলেছে। আজকে জোনাকিকে নিয়ে তপন আবারও ডাক্তারের কাছে যাচ্ছে। এতদিনে তার গাড়ি চালিয়ে সে বেশ ভালোই সচ্ছল হয়েছে। তাই আগের মতো গ্রামের অনভিজ্ঞ ডাক্তার না দেখে সে জোনাকিকে নিয়ে সোজা চলে যায় শহরে। সেখানে ডাক্তার তাদেরকে জোনাকির বর্তমান কন্ডিশন সম্পর্কে জানায়। তার বেবি বেশ ভালোই আছে, আর আজ থেকে 3 দিন পর তিনি জোনাকিকে ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলে। 13 থেকে তপন খুবই সাবধানে গাড়ি চালিয়ে আবারও তাদের বাসায় ফিরে আসে। তাদের নতুন সন্তানের এই আগমনে তপন খুব খুশি। সে নাকি আজকে মাল নিয়ে অনেকটা দূরে যাবে, তাই আজকে জোনাকি যেন রাতে তার মাকে ডেকে নেয়। সেদিন তপন সারাদিন গাড়ি চালিয়ে সোজা চলে যায় একটা মেলায়। সেখানে তার অনাগত বাচ্চার জন্য সে একটা খেলনা দেখে। আর আসলে তপন জোনাকিকে মিথ্যে বলেছিল যে সে দূরে কোথাও যাচ্ছে। ঘটনাটা হলো গত সময়টাতে তার এই কাজের উসিলাতে তার কিছু বন্ধুবান্ধব তৈরি হয়েছে, তাই তার বাবা হওয়ার কথা শুনে তারা তপনের কাছে ছোটখাটো টিটিপানির একটা ট্রিট চাইছে। আসলে আমরা কিন্তু গল্পের শুরু থেকেই দেখেছি তপন বিড়ি, সিগারেট, পান এগুলোর প্রতি কিছুটা আসক্ত ছিল। আর এখানে কাজের তাগাতে ভিন্ন ভিন্ন মানুষের সাথে থাকতে থাকতে সে মদ্যপান করাও শিখে গিয়েছিল। আর এদিকে তপন বাড়ি ফিরছিল না বলে জোনাকি তাকে কল করে।
আর তপন ওদিক থেকে যেভাবে কথা বলছিল সেখানে জোনাকি বুঝে গিয়েছে যে তপন হয়তোবা আজে বাজে কিছু খেয়েছে, কিন্তু তপন তাকে সরাসরি নিষেধ করে দেয় যে না না আমি কিছু খাইনি। এই বলে তপন তার বন্ধুবান্ধবদের বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এদিকে পরবর্তীতে 3টা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তবুও তপন বাড়ি ফেরে না। তাই জোনাকি আর তার মা মিলে বাইরে এসে তপনের জন্য অপেক্ষা করতে থাকে। তপনের মোবাইলেও তখন আর কল ঢুকছিল না, যার কারণে জোনাকে বেশ দুশ্চিন্তা করতে শুরু করে। কিন্তু তার মা তাকে বোঝায়, চিন্তা করিস না, চলে আসবে, হয়তোবা কোনো কাজে আটকা পড়েছে। এই বলে তাকে ঘরে নিয়ে ঘুমাতে চলে যায়। কিন্তু তবুও যেন জোনাকির দুশ্চিন্তা কম ছিল না। তবে কোনো রকমের রাতটা কাটলে সকালবেলা তারা যখন বাইরে বের হয় তখন তাদের কাছে খবর চলে আসে গ্রামের একদম শেষ মাথায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে যাওয়ার পর দেখা যায় তপনের সেই গাড়িটা ভাঙাচোরা অবস্থায় পানি থেকে উঠানো হচ্ছে, আর ভেতরে তপনের মৃতদেহ, যা দেখে জোনাকি কোনোভাবেই নিজেকে আর সামলে রাখতে পারে না। আর অতিরিক্ত স্ট্রেসের সাথে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মনে আছে ডাক্তার জোনাকিকে আজ থেকে 3 দিন পর ডেলিভারির জন্য প্রস্তুত হতে বলেছিল, যেখানে আজকের এই অমীমাংসিত ঘটনায় জোনাকির চিৎকার আর কান্নাকাটি তাকে এতটাই বিভ্রান্ত করে ফেলে যে এই বিষয়ের কারণেই তার ওখানে প্রসব বেদনা শুরু হয়। আর ওখানকার গ্রামের কিছু মহিলারা আর জোনাকির মা সেখানে একটি অস্থায়ী ছাউনি তৈরি করে, যেখানে জোনাকি এক ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু সে ছেলের মুখ দেখার জন্য তপন আর বেঁচে রইল না। জোনাকির তখন সেই শুরু থেকে এখন পর্যন্ত সবকিছু মনে পড়তে শুরু করে, যেগুলো তার সাথে তপনের সম্পর্কটা একটু একটু করে গড়ে তুলেছে। কিন্তু আফসোস করার জন্য আর কিছুই বাকি রইল না। তবে হ্যাঁ, জোনাকিকে ছেড়ে সে চলে গেলেও জোনাকে তার সন্তানকে আঁকড়েই বেঁচে থাকবে। আসলে গল্পটা যেভাবে শুরু হয়েছিল শেষটা এরকমভাবে হবে আমি নিজেও কখনো ভাবতে পারিনি। গল্পটা যে কোনো সিনেমার থেকেও আপনাকে বেশি কানেক্টেড করবে, কারণ এটা শুধু গল্প নয়, একটা আবেগের নাম, যেখানে একটা দুর্ঘটনা থেকে এক নতুন গল্প শুরু হয়েছিল, আর দুর্ঘটনা দিয়েই তার সমাপ্তি হলো। বিশ্বাস করেন ভাই, কখনো খারাপ কোনো কিছুই ভালো লাগে না। তো একটা জিনিস তো নিশ্চিত, তাই না? সত্যটাকে মেনে নিতে হবে। এই ভিডিওটা দেখতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, বিশেষ করে লাস্টের সিনটা। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও, কিন্তু একটা বিষয় আমি আপনাদের থেকে জানতে চাই, যদি কেউ আসামি ভাষার ফুল গল্পটা দেখে থাকেন তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, এখানে 13 সংখ্যাটাকে কেন অপয়া বলা হলো, আর গল্পটার নামই বা কেন 13 রাখা হলো? যদি কেউ বলতে পারেন তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানান। আমি নিজে এটা জানার জন্য খুব আগ্রহী। এখন আর তেমন কিছু বলার নেই, শুধু এতটুকু বলার আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা যারা হলিউড, বলিউড এবং কোরিয়ান মুভি দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।